এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তো সেই আম্মু ঠিক মতো ঘুমাইছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে ওঠে তুষি। আজাদ হোসেনও ভাগ্যের কথায় হাসে, এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলে বলো তো, আজ এত আয়োজন কেন? তুষি ফিসফিসিয়ে তার মামাকে বলে, মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলে, আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস, নিজের বাসা থেকে মানুষ আসলে তো তোর মামের এভাবেই জোর বেড়ে যায়, তখন আর আমাদের চিনেই না। এই কথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার, এত কি নিয়ে হাসা হচ্ছে মামা অগ্নি? আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো মামা, মামির আর তর সইছে না, তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ দিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করে দেখলো তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল সে। এরপর চোখ বড় বড় করে বলল, আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখের ডক্টরের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এখনই চোখে দেখি না। এভাবে চললে তো কেউ বউও দিবে না। আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথা খানিকটা হকচকিয়ে গেল। কাচুমাচু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে উঠল, এই বেয়াদব মহিলা, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের 2 চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। নূরজাহান তুষারের কথাই হেসে দিল, এরপর বলল, তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা, নিজে যখন বলেছে দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষির অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে, কেউ কারো থেকে কম না। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো। এর মানে হলো জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে, সবকিছু শোধ তুলবো। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটেই হুড়মুড় করে নিজের রুমের দরজা আটকে হাঁপ ছেড়ে বাঁচল। তুষারের চোখ ছানা ভরা। এ কি করলো তুষি চুন্নি? তাই বলে একদম সত্যি সত্যি দিয়ে দিল? দিন দিন তো দেখছি সাহস বেড়ে চলেছে। নূরজান হাহা করে হেসে উঠে বলে, শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারও ছেড়ে দেবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দেব। তুষার মনে মনে বিড়বিড় করে, রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের সময় সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার 2 মেয়ে রাদিবা, মারিহা সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। কয়েকদিন পর মা আর বোনকে পেয়ে নূরজাহানের খুশিকে দেখে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অজরে অশ্রু ফেলেছে তার হিসেব নেই। তুষির সাথে থেকেই আগেই রাদিবা মারিহার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সে যে তার কোলে বসে আছে আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেল। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দিব, ওকে তুষি? কেউ ঘুমোতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিনই চলে যাব, তাই সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা দিব, ওকে গাইস? তুষিও বেশ খুশি হলো। রাবিদা আর সে জোরে গলা ফাটিয়ে বলল, ওকে আপু, সেই মজা হবে, ইয়ে। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করে। এরপর বলে, কী রে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আস্তে আস্তেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষচন্নি। তুষারের কথা মারিহা লজ্জায় নুয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাচুমাচু করতে থাকে। রাদিবা মুচকি মুচকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল,
আমরা যখন ভদ্রতা জানি না, তবে তুমি শিখাও দেখি কেমন পারো। তুষার গলা স্বর গম্ভীর করে উত্তর দেয়। চুপ কর তুই। এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব, গুনে গুনে 10টা। শখ কত, পারবো না আমি। যাও তো, আমাদের কথায় ব্যাঘাত ঘটাতে ঠিকই চলে আসছো, যত্তসব বন মানুষ। মারিয়া হা হয়ে গেল এদের ঝগড়া দেখে। ছোট থেকে তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষিয়ে রেখেছে। তাই তো যখন তুষার সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিকই বন্ধ হয়ে যায়, যদিও তুষির কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না, তখন ওর হাত মুছড়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি এটা কি ওদের জানিয়ে দেব? কথাটি শেষ হতে তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলে, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি। চল আস্ত শয়তান। পরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে, এবার আমার 10টা টি-শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়া যাওয়ি নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। তুষি দাঁতে দাঁত চেপে বলল, এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করব তো বাপ, রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরেই কথাটি বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড়ও মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ হয়ে বড় করে দম নিল তুষি। বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব, জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষার। এরপর কণ্ঠ অল্প খাদে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এই বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলে তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল। তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করলো না। এখান থেকে যেতে পারলে তবে শান্তি পায় সে। তাই তুষি হঠাৎ করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এবার হুট করেই ওপরে চেন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ থুরমুর করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, 2 পাতা নানান কালারের টিপ আর একটি গাজরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে 2 হাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলে দেখতে পেল চিরচেনা সেই হাতের লেখা, মীর জাফরের মেয়ে। কখনো কারো জন্য চুড়ি কিনা হয়নি, প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল, তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেটে গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবু আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়ার বাজে চয়েসটা, চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুট পেয়ে খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগে সব কষ্ট অভিমান নিমেষেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাধিবা তুষি ডেকে ওঠে, তুষি, এখনো আসছো না কেন? আসো, আমরা চুলপুরি খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি? হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এরও শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গেলে। চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাচুমাচু করে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হাই হাই করে ওঠে, কিভাবে হলো এসব তুষার? দেখলে তো আর রক্ষে নেই। এত চুরি তুষারের রুমে কোথায় থেকে আসলো তুষি? রাধিবাও তখন তুষির পাশে সন্দেহহীন চোখে নিক্ষেপ করে নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে,
তুষি, এতগুলো চুড়ি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতে এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলবে পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুরি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তাও তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসে নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসেও তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর সমস্যা কি? নূরজাহান রেগে তুষারের মাথায় চাপড় মারল, কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করলো। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচমকায় কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে থেকে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুরিগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখবেই মানুষটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষারের কথায় মিটিমিটি হেসে মনে মনে বলে, যাতে ঠিক না হলেও তাহলে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায় হাঁটতে অনেক বেগ পোহাতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই বার করেছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাবিদা মারিহাও ছিল। পানির কৌটোটা কোলে নিয়ে হামিদা বেগম বলল, পায়ের ব্যথা এখন কেমন হয়েছে তুষি? মলির মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি, জি নানু, একটু ভালো। পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতা, খুব খুশি হইতাম না ভাই। হালকা কেশে তুষি বলে, অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই, তুমি আমার নানু। পান বানিয়ে সবটুকু মুখে পুরে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলে, আমিই তো তোমার নানু। কেন, তুমি কি আমার এক নিজের নানু ভাবো না? রাবিদা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল, এবার নানুর কথায় তুষির আগেই বলে, নানু, বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ফেন্টি কিছু বুঝি না। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাবিদা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত হয়ে যায়। মারিয়া এক কোণায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ খুঁজছিল। এই ঘটনার সময় তাকে রাবিদা তখনই হনহন করে রুমে নিয়ে এসে বলেছিল, আপুরে, ওই দিকে তো অবস্থা করুন, তুষির পা কেটে গেল। জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়ের কিসে নাকি ভবিষ্যৎ বউর জন্য কিনে রাখা সেই চুরিতে। এবার বুঝেছিস তুষার ভাইয়ার রিলেশন আছে? আমার তো মনে হচ্ছে ঢাকার স্মার্ট কারোর সাথে চুটিয়ে প্রেম চলছে। কথাটি শোনার পর থেকে মারিহার বুকের ভেতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারো হয়ে যাবে। না, এটা সে কোনো কালে সহ্য করতে পারবে না। তখন থেকেই উস্কুখুস করছিল সত্যিটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জেনে থাকে ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেল মুখে কুলু পেটে বসেছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগটাও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবে। যদি শিওর বলতে পারো তবে তোমাকে আমি নিজে যত পারো তত ফুচকা খাওয়াবো। তুষি দুর্ভ্রু কুচকে ভাবুক হয়ে বলে, জি আপু, বলো। মারিয়ার কথায় রাবিদা হা হয়ে যায়। কিপটুস বোন তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না, তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার জন্য অধিক আগ্রহে জন বলে, তুই এমন কি জিজ্ঞেস করবি যার জন্য এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দিব। কথা শেষ হতেই মারিয়া দিল এক ধমক। চুপ কর তুই, আমার কথার মাঝে একদম আসবি না, বলে দিলাম। ওর ধমকে রাবিদা দমে গেল, তবে চোরা চোখে বোনের পানে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছড়ে মারিহা। তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো, ভাইয়ার মতিগতি ভালো লাগছে না, তাই জিজ্ঞাসা করছি। আমরা ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে।
কোনো মেয়ে জাদু করলো নাকি কে জানে, নয়তো কি এখনই চুড়ি টিপ কিনে রেখে দেয়, তুমি বলো। কথাটি শুনে তুষি বিষম খেল, কাঁচতে কাঁচতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাবিদা গ্লাসে পানি এসে তুষিকে দেয়। তুষি এক নিমেষে ঢকঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখ পানে দৃষ্টি রেখে দিয়েছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিয়ার উদ্দেশ্যে রাবিদা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপু আমি বিকেলে তোকে বলিনি, তবুও আমার কথায় এক বিন্দু বিশ্বাস নেই তোর। এই তুই আমার মায়ের পেটের আপন বোন তো? তুই আমার বোন না, ফুটপাতে বসে কাঁদছিলি, তাই না পারতে বাবা বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে কথা বলবি না। রাবিদা বোনের কথায় রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দেবে সে। আজ এর একটা বিহিত হতেই হবে। মারিয়া আবার হাসি মুখে বলে, তাহলে তুষি এক কাজ করবে, তুমি তো তুষার ভাইয়ের সাথে ভালোই কথা বলো, ভয় পাও না। আসলে ভাইয়ের রাগ আমি খুব ভয় পাই, তাই কাজটা তোমাকে দিচ্ছি। কালকে ফোন ঘাটাঘাটি করে দেখবে, যদি কিছু পাও অমনি আমাকে খবর দিবে, ঠিক আছে? তুষি শুধু ওপর নিচ মাথা নেওয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিয়ার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বড়সড় অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মানকা চিপাই পড়ার মতো। এখন ওর কাছে মনে হচ্ছে চোরকেই বলছে তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটার কিছু হলো না। সারা রাত আড্ডা তো দূর, রাত 11টা বাজার পরপরই তুষি ঘুমে তলিয়ে গেল। রামিদাও ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখাই আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাবিদা। মারিয়া চিন্তায় ঘুমাতে পারছে না। মন কেমন কু গাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠে তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য। কোনোভাবেও মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সে যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে, আর ওঠার নামই নেই। এদিকে মারিয়া এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে। মনের ভেতর কি চলছে তা বোঝার চেষ্টা করছে সে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন, আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিংও করা যাবে, ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষির পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষিমা যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারে কাছেও কোনোদিন ঘেসবে না সে। তাই আমতামতা করে বলে, মামি আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাদিবাকে পাঠাও। পেছন ফিরে রাবিদার দিকে তাকিয়ে বলে, প্লিজ রাদিবা, একটু যাও না। রাবিদা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও, এই যাব এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় লক হলো মারিহা। ভেতর থেকে তুষার বলল, কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে ঋণ ঋণে গলায় বলে, তুমি যাবে না তুষার ভাই, সবাই বসে আছে। তুষার বিছানায় হেলান দিয়ে শক্ত কণ্ঠে বলে, না, যাব না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনে চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাত বাড়িয়ে তুষারের কপাল স্পর্শ করে বলে, দেখি জ্বর হলো নাকি? কই, শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মারিয়ার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোরে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম তা কানে গেল না, তাই না? থাপড়িয়ে কান গরম করে দিব, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে চেতাতে আসিস কেন? আমি না গেলে কি কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই এক সেকেন্ডও দেরি করলো না তুষার। হঠাৎ করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করে তুষির ওপর ওঠা সব রাগ মারিয়ার কাছে ঢালল।
মাহিয়া কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহার করবে। আচমকাই কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটার কি হলো এমন? এই না ভালো ছিল। নূরজাহান সহ সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কোনোদিন মারিয়া কাঁদে না, খুবই শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন, মারিয়া কি হয়েছে, কাঁদছিস কেন? তুষার কিছু বলেছে? তার মা তুষারের কথা বলায় আরো কান্নায় বাঁধ ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাই আমাকে বকেছে মা, এখানে আমি থাকবো না, বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এই বলেই এক দৌড়ে রুমে চলে গেল। তুষিও রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখে দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে ফোনে যেন খুব হেসে হেসে কথা বলছে। তুষি মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিহা আপুর উপর ঝাড়লে? হ্যাঁ, কাল থেকে কথা বলিনি, বেশ করেছি। কখনো বলবো না বন মানুষ। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। পরে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে নিল। এরপর তুষির চোখের দিকে পলক্ষীনভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য ভালোবাসা আমার দিন দিন বেড়েই চলেছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সে হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তুষি এসব জটিল কথার মানে কিছুই বুঝলো না। তাই দুই ভ্রু কিঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওর দিকে এগিয়ে চোখে চেয়ে পুনরায় বলে, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী, আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন ঝলসে যায়, বুকের বাঁ পাশে উত্তেজনায় ধকধক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে, একবেলা কথা না বললে মনটা পাগলপাড়া করে তোলে। তাকে যত দেখছি ততই ভালোবাসার এক একটা কারণ দেখছি। আসলে মূল কথা, সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষির মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া এরকম মেয়ে তো আর কেউ নেই। তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে পটিয়ে ফেলেছে? হতেও পারে। যেভাবে মধু মিশিয়ে কথা বলে, পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে করলো এতগুলো কথা যে মেয়ের উদ্দেশ্যে বলল তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে। তবু ভাবুক হয়ে তুষারকে বলে, সে কোথায় থাকে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও, তবেই না বুঝবো আসলে আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটি একটু ফোড়ন কেটে বলে তুষি। এরপর হি হি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সবসময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদরে সুইটহার্টকে দেখতে চাস, তবে আয়নার সামনে গিয়ে বসে থাক, দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছে। কষ্টে অত্যন্ত নরম কণ্ঠে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বোঝার চেষ্টা করলো। মনে মনে আড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটিমিটি হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানি দেখতেই উচ্চস্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে, এই মা তুষু, তোর গোবর মাথায় এত জলদি আয়না না দেখে উত্তর পেয়ে গেল। হাই হাই, ভাববার বিষয়। তুষার কানে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষির হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না। নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিয়াকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিন রাখতে পারলে না। সে যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল, আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলে না। সবসময় মুখে থাকে মেয়ে ভোলানো হাসি। ছোটবেলা থেকেই একটু একটু করে মনের ভেতর অন্যরকমের অনুভূতির সৃষ্টি করেছে। মানুষটার এলোমেলো চুল, হেলে দুলে হাঁটা, সব কিছুতে তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিয়া মাত্র ক্লাস 8-এ পড়ে, তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল। তীব্র গরমের কারণে সারা চোখ মুখ হয়ে গেছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মারিয়া বুকের শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার ভাই হতেই পারে না। ওই দিনের পর থেকে মারিয়া তাকে অন্য নজরে দেখা শুরু করলো।
সারা দিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে। কখনো তুষার হয় তার রাজকুমার, আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এই ভাবনা বিয়ে পর্যন্ত মারিয়া ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলেই তার কান দুটো ঝাঁঝা করে ওঠে। মারিয়া আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাধিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোরে এক ধমক দিয়ে বলে, অয়, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলে তোকে আমি রেখেই চলে যাব। রাধিবা মুখ মুচড়ে দিল। এরকম মাথার কাছে ঘ্যান ঘ্যান করিস না, যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলে, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ? জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমি ওই সব ছোটখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিয়া তুষির কথাকে তেমন পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট, এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার? একবার এসে সরি পর্যন্ত বলল না। সেই যে বাসা থেকে বের হয়েছে আর আসার নাম নেই। তার মানে কি আমি বুঝি না? থাকবো না আমি এখানে। তুষি অসহায়ের মতো ঠোঁট দুটি উল্টে বিড়বিড় করে বলে, কি জানি, আসলে হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম 2 মেয়েকে নিয়ে চলে গেল। যার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে, বাসায় একা একা কি করবে। নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা আসুক, মেরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে। বোনের মেয়েগুলোকে শান্তিতে 2 দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামও সহ্য করে, তাই বলে কি ওরাও এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিচ্ছে। তবুও নূরজাহানের সারা শরীর রিরি করছে। রাতে আজাদ হোসেন আসার পরপরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কতদিন পর তার একমাত্র বোন এই বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আর যদি আজাদ হোসেন কিছু না করে, সেও এ বাসায় থাকবে না, মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনোদিন এ বাড়ি ত্রিসীমানায়ও বাপ দেবে না, এসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটি সংসারে হয়তো বউদের মূল বক্তব্য এই একটি কথাই, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাবে। আমি বলে তোমার মতো মানুষের সাথে সংসার করছি, অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এই কথা বলতে গেলেই একজন আরেকজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমেষের সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য, এই আছে এই নেই। সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না। চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়ল। রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারলো খালামণি চলে গেছে। সে খুব ভালোভাবে বুঝলো নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছে হয় না? তবে এক কাজ করো, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নিয়ে আর সারাদিন দুজনে শহরে অলিগলিতে ঘুরে বেড়াও। তুষার এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার ঘরে শালা, আমার কথা রাখ। প্রেমিক তো তুই, শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস, আবার কাপুরুষের মতো কান্না করিস। ছি, এভাবে কখনো ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শিখ। হাত কাটা তো দূর, যদি দেখে অন্য ছেলের সাথে কথা বলছে, ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘোরাবে। তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওসব বাদ দে। রাফসা অনেক কান্নাকাটি করছে, বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি যদি হাতটা না কাটতাম তবে কি ওর চোখের পানি দেখতে পেতাম? আর জানিস, এবার শুধু পানি না, আকাশ সমান পরে ভালোবাসাও ছিল। তারপর বল কবে আসবে? আমার কিছু হলে ওরা কান্না করতো, বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবেই, এটাই স্বাভাবিক। ওইসবকে মায়াভাব, ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো ছটফট পাঠিয়ে দে তো, কমপ্লিট করেই ঘুমিয়ে যাব। অনেক
ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেঁচানোর জন্য দুষ্টুমি জড়ানো কণ্ঠে বলে, আচ্ছা দিচ্ছি, এবার বল তো লাইলা কি করছে? তোর পাশে জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষার দাঁতে দাঁত চেপে বলল, বাল করে বাল। শালা ফোন রাখ, সবসময় ফাইজলামি। ঢাকা এসে তোকে আমি দেখে নিব শালা। মিরাজ উচ্চস্বরে হেসে টুপ করে ফোন কেটে দেয়। তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথা শুনে। বন্ধুমহলে এই একটা ঝামেলা, মুখে কোনো বাজে কথা আটকায় না। তুষির আজ ঘুম ভাঙলো তুষারের চিল্লাচিল্লিতে। সকাল সকাল জঙ্গলিভূত এভাবে বাড়ি মাথায় তুলেছে কেন? নিজের বাড়ি বলে কি যা তা করবে? শান্তিতে একটু ঘুমাতেও পারল না তুষি। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো। এবার ঘুম ঠিকমতো না হওয়ায় সব রাগ তুষারের ওপর ঝাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মাসি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদরের বাসায় চলে এসছে? হ্যাঁ, এভাবে চিল্লানোর মানে কি? তুমিও পারো বটে, একটা এটু কলা খেতে দিলে কি এমন হতো? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষারের রাগ আরও দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখানে কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে। নূরজাহান হেসে উঠে তুষির কথায় রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলল, তুইও পারিস তুষি, মুখটা এবার একটু বন্ধ রাখ, যে কোনো সময় বুম ফেটে যেতে পারে। তুষির কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দিল, শোনো মামি, সকাল সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর ওপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চস্বরে কথা বলছে। কখনো না হোক, তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা, আমি এসব অন্যায় সহ্য করব না। তুষার রাগে গজগজ করতে করতে বলে, মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দিব বেয়াদব। তুষি মুখ মুচড়ে নাস্তা খাওয়ার মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্যে আবার বলে, আম্মা, তুমি কি আমাকে নাস্তা দিবে? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো। এসব আজাইরা ক্রিকেট খেলে কি হয় কে জানে, অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করে বলল, আমার জন্য অপেক্ষা করছে, তারপর সবাই খেলবে। কি আমার প্রেসিডেন্ট আসছে গো, তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে। হাস্যকর। হামিদা বেগম ফুকলা দাঁত খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করলো। বোঝাই গেল আর একটি কথা বললেই তুষি আজ শেষ। তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করেছে। আজ এই বিয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে করছে না তার। বিয়ের পর সব শোধে আসলে ফেরত দেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়েই ব্যাট হাতে নিয়ে রুম থেকে বের হলো। তুষি আর হামিদা বেগম যে তখন টিভিতে সিরিয়াল দেখছে খুব মনোযোগ দিয়ে। পেছন থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিল একবারই। তুষি পেছনে ফিরতেই ততক্ষণে সে উচ্চস্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে সে খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবে সে ক্ষান্ত হলো। এর দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাটভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সে যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকে মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এদিক ওদিক ঘুরে সব জিনিস হাত নেড়ে নেড়ে দেখছে। গোল গোল চোখ জোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি কোথায় থাকো? এ বাচ্চায় তোমাকে তো আগে দেখিনি। আমার সাথে খেলবে? উনি বলো বলো, বোন আছে আমার, আছো আছো, বল খেনি। তুষি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দু গাল চেপে টপাস টপাস কয়েকটা চুমু খেয়ে বলল, আমরা পরে বল খেলবো, আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট ছোট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথা নিচু করে নিয়ে আসলো। এরপর তুষির মতোই দুগালে মুখে লালা লাগিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আদল আদল, তুমি এত কিউট কেন? আমার মেকআপ দিয়ে সাজবে? অনেক সুন্দর করে সাজাবো, মজা হবে। তুষি তার কথাই হেসে রাহাকে বুকে চেপে ধরল। এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকে করে ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে ধার করিয়ে বলল, দেখো তো কিউটি, কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁট জোড়া চুমু খাওয়ার মতো করে আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা। এবার হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলে, খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, রাহার মতো বিউটিফুল। বলো বলো, বিউটিফুল না? আচ্ছা আচ্ছা, তোমাকেও সাজুনি দিয়ে দেই।
তুষির পা জোড়ায় দু হাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবার কোলে নিয়ে রাহার ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে নিয়ে তুষির ঠোঁটে আঁকুবাঁকু করতে থাকলো। এরপর গালে, কপালে, ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপড়ি খেলো। তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোঁয়ালো। এসব পেয়ে পিচ্ছি খিলখিল করে হেসে ওঠে। আদরে বিড়াল ছাড়ার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজুতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে তুষিকে ভয় দেখানোর জন্য বলে, বাউ দিকু দিকু তোমার পিছে লাখ খুশি, সাজুনে নিয়ে লাখ খুশি তোমাকে কামুল দিবে, আমি তোমাকে মারবো বাউ। আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একা একা বলে, রাহা সাজে সাজতে অনেক ভালো লাগে, রাহা সাজতে একটু ভালো লাগে কেন, অনেক বিউটিফুল লাগে, ও অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো। এমন সময় হনহন করে তুষার ওর রুমে প্রবেশ করে। তুষির দিক এক নজর তাকিয়ে দেখতে পায় সারা মুখে লিপস্টিকের ছড়াছড়ি। ভ্রু কিঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে, রাহা বুড়ি কি করে? সাজুগুজু করছো? বেশি বেশি সাজুনি করো, এই বেয়াদবের সব জিনিস নষ্ট করে দাও। এসব কিছু আমার, ভাইয়া আসো তোমাকে থুতু দিয়ে দিই। রাহার কথায় তুষার হেসে তুষির মুখের খুব নিকট এসে বলে, এইভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কী দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য, এখন তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস? ছি, কি বিশ্রী লাগছে। তুষি একটু অপমানিত বোধ করলো। ধীর হয়ে জবাব হয়ে দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে, একটু পরেই মুখ ধুতে যেতাম, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। এক দৃষ্টিতে নেশাতুরভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট ছোট ঠোঁটের চুমুর আঁকুবাঁকু দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে। তুষার হুট করে ঘোর লাগা গলায় তুষির দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু এইভাবে চুমু না দিলেও পারতে, এখন তো আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। রাহা সোনা, তুমি একটু দুহাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়া জড়ানো গোল গোল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটির সাহায্যে সুন্দর করে নিজের বুক ঢেকে জবাব দেয় রাহা, আমি খুব ডাকবো কেন, তোমরা কি করবে, কিউটিকে আদল করবে? কথাটি বলে টুপ করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথায় জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপুস করে টুসির গালে চুমু খেলো। এসব দেখে রাহা লাল টকটকে ঠোঁট দুটো দিয়ে খিলখিল করে হেসে ওঠে। টুসি লজ্জায় রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলোপাতাড়ি কাতুকুতু দেয়। আর সে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়। তুষার রাহাকে সাবধানের স্বরে বলে, খবরদার রাহার বাচ্চি, এ কথা কেউ জানলে তোর খবর আছে। মনে রাখিস, বিয়ের পর তোর জামাইবাবু তোকে আদর করবে না, এই বদদোয়া দিয়ে দিলাম। সাবধান, কেউ যেন না জানে। জামাই আদল করবে না কেন? মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে কথাটি বলে রাহা। টুসি ফ্রেশ হয়ে দেখলো ওরা কেউ রুমে নেই। লজ্জায় বাইরেও যেতে ইচ্ছে করছে না। তবুও রাহার ওপর মায়া পড়ে যাওয়ায় চারপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখলো রাহা ওর আম্মুর মাথার চুল টানছে। তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে। নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষিও চুপচাপ এক পাশে গিয়ে বসলো। মিনিট দুই যেতেই তুষিকে দেখে রাহার চোখ মুখে দেখা গেল আনন্দের ফুলকি। সবার কথার মাঝে উচ্চস্বরে বলে ওঠে সে, আম্মু তুমি জানো ওই ভাইয়াটা আপুকে পাপ্পি দিয়েছে। আমিও পাপ্পি খাবো আম্মু, ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আদল করো, অনেক আদল। রাহার কথা সবাই হা হয়ে গেল। তুষার পানি খেতে গিয়ে বিষম খেয়ে কাশতে লাগলো। তুষি লজ্জায় মুখ তুলে আর তাকাতে পারল না। চোখ খিচে বন্ধ করে রাখলো। তার ইচ্ছে করছে মাটি ধরে নিচে ঢুকে যেতে। কি লজ্জা, কি লজ্জা। নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আরেকবার তুষারের দিকে তাকালো। এখনো রাহা মুখ বন্ধ করেনি। এক সুরে বলে যাচ্ছে, পাপ্পি খাবো, মজা মজা, ভাইয়া আপুকে আদল করেছে, আমারও অনেক আদল দাও। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে করে নিয়ে নূরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে রাহা জোরে উচ্চস্বরে কেঁদে দেয়। একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া আমি যাব না, পাপ্পি না দিলে যাব না। আপুকেই শুধু কেন আদল করবে, আমিও অনেক আদল চাই, না দিলে সবাইকে মারবো। ভাইয়া আমাকেও পাপ্পা দাও।
ভ্যাবা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে 101 গালি দিল রাহিকে। বলল, শালির ঘরে শালি, এত করে রুমে বুঝিয়ে আসলাম বজ্জাতে তখন কি নিষ্পাপ সেজেছিল। ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় বাপ। শালি, সাদে কি আর বলি, নারী জাতি মানেই আতঙ্ক। সবার সামনে দিল তো সব মান সম্মান শেষ করে। তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে তার হিসেব নেই। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মুখ তোলার আর জো নেই। অসভ্য বন মানুষ আজ মান সম্মান সব খুইয়ে দিল। কে বলেছিল রাহার সামনে চুমু দিতে? লুচু তুষার। সে আর মামির সামনে বসে থাকতে পারল না। আস্তে ধীরে চোরের মতো উঠে দিল এক ভূ দৌড়। তুষির অবস্থা থেকে নূরজাহান আর হামিদা উচ্চস্বরে হেসে দিলেন। ছেলে মেয়ে দুটোর মুখ একদম দেখার মতো হয়েছে। শেষে কিনা এই পুচকোরা হাস সব ফাঁস করে দিয়ে দুজনকে নাস্তানাবুদ করে ছাড়ল। তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরপরই সে যে বাসা থেকে বের হয়েছে আর ফেরার নাম নেই। ইচ্ছে করে সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে। মা যত ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে তবুও চুমুর ব্যাপারটা খুবই লজ্জার। তাই তুষারও ভেবেছে আজ তার মায়ের সামনে যাবে না। বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে, ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল। এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, ঘটনা সত্যি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল, তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। প্রথম প্রথম কেউ রাজি ছিল না, এখন তো সবাই রাজি। জানিস, হুট করে একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত একটা বড়সড় সর্বনাশ হয়ে গেছে। তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘোরেই ওর সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে বললাম, কি হয়েছে কি হয়েছে? বিশ্বাস কর, আমার হলের রুমের সবাই জেগে উঠেছিল। কেউ কেউ জিজ্ঞেস করলো কে মারা গেছে, কি হয় তোমার, বল দেখি কি একটা অবস্থা। শালার তামিম সেই ছোটবেলা থেকেই কোনো ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায়। কথা শেষ করেই হাসতে হাসতে তৌফিকের পিঠে ধরাম করে তুষার দিল এক চাপ্পড়। তৌফিকও বসে নেই, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো সে। এরপর তুষারকে উদ্দেশ্য করে বলে, তারপর কি হলো? তুষার গলা খ্যাকারে দিয়ে বলে ওঠে, তারপর আর কি? শালাই তখন আমাকে বলে, জানিস সিয়াম, সর্বনাশ করে ফেলেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয়? অন্তত ওর শালিটালি আছি নাকি আমাদের জানিয়ে তারপরে যেতে পারতো। ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম। তৌফিক হাসতে হাসতে তুষারের গালে ঢলে পড়ল। তুষার বিরক্ত হয়ে জোরসোরে মাথায় চাটি মেরে বলল, ওই বাল, দূরে যা। এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে, মামা বিলটা তৌফিক দিব, আমি এখন বাসায় যাবো। তৌফিক তুই বিল দিয়া দিস, গেলাম আমি শালা। তৌফিক অনেক ডাকলেও তুষার নাগাল পাওয়া যায় না। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল, মা, তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলো তো? ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম, ওরে এখন মেয়ে দিব কে? তাছাড়া তুষার এখন পড়াশোনা করছে, পড়তে থাকুক, চাকরি ছাড়া কেউ মেয়ে দিব না। মা, তুমি জানো না পোলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া ও অন্য কোথাও বিয়ে করবে? তাইলে আমি আর কি কমু? মেয়ে রাজি থাকলে আতিকুরের সাথে কথা বল, আজ রাত্রে নিয়ে বিয়ার কথা বলতে যা। তুষিরে নাত বউ করতে আমার কোনো অসুবিধা নাই। মেয়েটা ভীষণ লক্ষ্মী, শান্ত স্বভাবে। তবে দেখিস তোর বাদর ছেলে মেয়েটারে জানি কষ্ট না দেয়। হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারে না। নূরজাহান মশারিটা নিয়ে মায়ের পাশে বসে বলল, আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো, বিয়ে না হোক অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোবাসি তুষিকে। হয়তো একটু ঘাটতেরা, তবুও মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে করে প্রায় 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবলো আজাদ হোসেনের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীর গতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বললে, শোনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখে জবাব দেয়, বলো কি বলবে, শুনছি আমি। কথা বলা যায়? তোমার মন তো এখন কাজে, আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না।
নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল। আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বইয়ের সামনে এসে বসলেন। এরপর বললেন, নূর, এবার বলো কি এত জরুরি কথা? স্বামীর মুখে নূর ডাক শুনে মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল, বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দুই ভ্রু কুঁচকে বিস্ময় হয়ে আজাদ হোসেন বলে, কি এখন এসব কি ভাবো? আতিক ভাই কি বলছে মনে নেই? আর মেয়েটারও বিয়ের বয়স হয়নি। আহা, আগে শোনো না, আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক, কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বললে রাজি হতে পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো, হলে ভালোই হয়। মেয়েটা কয়েকদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সব সময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে খুশি। মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলে, শুধু তুমি একাই বুঝি খুশি হবে, আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো? ও সরি, শাশুড়ির মতো। হুম করে আজাদ হোসেন হেসে উঠল। বইয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টির সময়ে ফিরে গেছে। হঠাৎ করে নূর বিয়ের পর কেবল বাচ্চাদের মতো বায়না করত, অভিমান করত, ঠিক তেমন হয়ে যায়। এভাবে হাসতে দেখে ধামরা বেটা বলে হনন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেলেও তুষি টেবিলে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেল তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ার টেনে বসে পড়ল। কি রে, এখনো ঘুমাসনি কেন? আমি আরও ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে কাদা। মামির সামনে তুষির বেশ লজ্জা করছিল, তবুও কাচুমচু করে রিনরিনে কণ্ঠে উত্তর দিল, কোচিংয়ের পড়াগুলো শেষ করছিলাম আমি, একটু পরেই ঘুমাবো মামি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলবে। টিভি পড়ার তালে মুখ ফসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারল চমকে নূরজাহানের মুখের দিকে তাকালো, দেখলো মিটিমিটি হাসছে তিনি। তুষি লজ্জায় সারা শরীর অসাড় হয়ে আসলো, মুখ দিয়ে কোনো কথাই বের করছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে অনেক পড়া, এবার চল তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখব। মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেললো তুষি। এরপর কণ্ঠ খাদে এনে বলে, এতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে কে বলেছে টিভিতে দেখব? চল, তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। ওই বড় মানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়, ভীষণ রকমের ভয়। তার উপর মামি অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো, ভীষণ ঘুম পেয়েছে, তুমি যাও প্লিজ মামি। নূরজাহান দিল এক ধমক, ঢং করিস আমার সাথে? তোদের ক্লাস আমি সেই 20 বছর আগে পার করে এসেছি, চুপচাপ আমার সাথে আয়। কথাটি বলে তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজনে সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম ঘুমের তালবাহানা দিলেও পরে তুষি নিজেই বেশি লাফালাফি করেছে। ঘণ্টাখানিক পরে তুষি সিনেমা শেষ হতে না হতেই ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকালে দেখতে পেল সে ঘুমিয়ে কাদা। অনেক ডাকাডাকির পরেও যখন তুষি উঠল না, শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করলো। রুম তখন আবছা অন্ধকার। বড়সড় দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের উপর রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার পাশে যেতে দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনে তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণও চিহ্ন পাওয়া যায় না, আর আজ তো একটা মেয়ে মানুষ, তা আবার বিছানায় বেঘরে ঘুমাচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগেই আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কিনা আমার বউয়ের জিনিসে পরীর নজর পড়ল। এসব ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে এলে বিছানায় অতি নিকটে আসতে দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক সুন্দর দৃশ্য। তুষি ঘন ঘন শ্বাস নিয়ে ঠোঁট দুটি হালকা ফাঁকা করে আয়েশ করে ঘুমাচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারপাশে লেপ্টে আছে। ঘন নদীর তীব্র স্রোতে শ্বাসা শব্দের মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ তুষারের কানে বাজছে। ভাবনার মাঝে পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধানে মুখ পানে তাকিয়ে থাকলো। নিজের জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষির সারা মুখে পরখ করতে লাগলো। আলগা ঘন কালো চুল, ছোট্ট কপাল, ঘন পল্লবের দুটি চোখের পাপড়ি,
চিকন নাক, কমলার কুয়ার নাই ঠোঁট, আর গলার মাঝ বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলায় সেই কালো তিলটাকে স্পর্শ করলো তুষার। ঠোঁট জোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। এরকম এলোমেলো হয়ে ঘুমানো দেখে তুষারের মনের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মাথার ভেতর ভন ভন করে। নিজেকে অনেক সামলে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষির ঘুমের করেও মনে হলো কেউ অতি নিকটে থেকে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মতো হালকা চোখে চেয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার তুষার ভাই। ভয়ে টপ করে আবার চোখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। ভয়ে ভয়ে দোয়া দুরুদ পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুলকাচ্ছে, গায়ের জামাটা বোধহয় সরে গেছে। এই যা, ওড়নাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমে বা কী করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায় সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে অনেক সময় মাথা চুলকানোর পর। এবার আর সহ্য করতে পারল না। ঘুমের ভান করেই মাথা চুলকে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথা চারপাশে থেকে ভালোভাবে চুল নিয়ে চারপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলাঢালা বিরুনি করতে সক্ষম হলো। তখনও তুষি চোখ খেচে বন্ধ করে রেখেছে। ভয়ের হৃদস্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশ রেখে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে কানের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলল, তুষু চুন্নি, তুই কি ঘুমাস নাকি আমাকে খুন করার তালবাহানা খুঁজিস? জানিস এই মুহূর্তে ভেতরের আমিটা বড্ড বেসামাল করে তুলছে। ইচ্ছে করছে টুস করে তোর টমেটোর মতো গাল দুটো গিলে খেয়ে ফেলি। তোর সব সাধারণ জিনিস আমার কাছে অসাধারণ কেন মনে হয় বলতে পারিস? এই যে এখন ঘুমাচ্ছিস, এদিকে আমার হৃদস্পন্দন থমকে গেছে। মনে হচ্ছে এই বুঝি অ্যাটাক ফ্যাটাক করে বসি। তুষুচুন্নিরে বিয়ের আগে যত পারিস ঘুমা, তারপর সবকিছু শোধ তুলবো। হাজার হাজার রাত একটু ঘুমাতে দিব না। কি সৌভাগ্য রে তোর, বিয়ের আগেই জামাইয়ের রুম দখল করে ঘুমাস। থাক ঘুমা, আমি যাচ্ছি। কথা শেষ করে ধপাস করে আবার গালে চুমু খেলো তুষার। এরপর দ্রুত বিছানা থেকে সরে এসে অন্য রুমে চলে গেল। তুষার চলে যাওয়ার শব্দ পেয়ে ধপ করে শোয়া থেকে উঠে বসে তুষি। একটু আগে মাদকের ন্যায় কথাগুলো এখনও ওর কর্ণদয়ে বাজছে। কান দুটি লজ্জায় ছা ছা করে উঠল তার। কম্পিত স্বরে খুব কষ্ট করে বলল, ছি তুষার ভাই, তুমি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ তুষার ভাই, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। আমি খুব বুঝতে পেরেছি, এই নিষ্পাপ মেয়েটাকে না মারা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। লজ্জায় মুখ ঢেকে বড় করে শ্বাস নিয়ে হঠাৎ চুলের কথা মনে পড়ে গেল তুষি। পিঠ থেকে একটানে চুলগুলো সামনে আনতে দেখতে পেল কেউ খুব যত্নে অতি মনোযোগ সহকারে বিড়ুনি করে ফিতার জায়গায় ছেলেদের হাতের পরা রাবার দিয়ে বেঁধে দিয়েছে। আচমকায় তার ঠোঁটে ভালোবাসার হাসি ফুটে উঠল। চোখগুলো খুশিতে চিকচিক করে উঠে মনে হলো মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। মনের মাঝে ভালোবাসার শিহরণ বয়ে গেল। রাতগুলো তার নিজস্ব কল্পনায় তুষারকে নিয়ে ভেবেই কাটিয়ে দিল তুষি। কখনো তুষার হয় প্রেমিক পুরুষ, তার কোলে মাথা রেখে তুষিকে নিয়ে হাজার হাজার কবিতা লেখায়, আর সে তুষারের দিকে অপরূপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবেই কল্পনায় অবিচ্ছিন্নভাবে সময় পার করে দেয় হাজারবার, বহুবার। আমেনা বেগম দুপুরের দিকে নূরজাহানের ফোনে কল করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথেই আমেনা বেগম সবার টুকটাক খোঁজ খবর নিয়ে বলল, ভাবি, তুষি অনেক দিন তো হলো ওখানে থাকলো, এবার পাঠিয়ে দাও আমার কাছে। এদিকে তুষির রুমে গেলেই আমার দম বন্ধ লাগে। তানহা চলে যাওয়ার পর তুষি আমি দূরে থাকি না, তাহলে আমার আর নিঃশ্বাস নিতে পারি না। তুমি যে করেই হোক পাঠাও না। বুকের ভেতর কষ্টগুলো চাপিয়ে ধীরগতিতে কথাগুলো বললেন তিনি। তার বাচ্চাদের মতো কথা শুনে নূরজাহান হেসে হেসে জবাব দেয়, তানহার মতো তো তুষিকেও একদিন অন্যের ঘরে পাঠাতে হবে। তখন কি করবে ননদিনী? তুমি বরং এখন থেকেই একা থাকার অভ্যাস করো। না, তুষিকে আমি বিয়েই দিব না। এই কয়েকদিনে আমি বুঝেছি, যতই বকাবকি করি না কেন, তবুও মেয়েটা আমার চারপাশেই ঘুরঘুর করে। নূরজাহান সোফায় আরাম করে বসে উত্তর দেয়, মেয়ের মা হয়েছে বোন, এসব তো মেনে নিতেই হবে। আর শোনো, আমি তুষারকে বলি বিকেলের দিকে নিয়ে যেতে। তুষি খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমিয়েছে। তুষার কোথায়? ছেলেটা কি ফুপির কথা মনে পড়ে না? দুজনে মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে, তাই না? তুমি তো সুযোগ পেলেই মাথায় উঠে বসে।
পড়াশোনা তো একেবারে চাঙ্গে উঠিয়ে বসে আছে, তা আমি জানি। মুচকি এসে জবাব দেয় নূরজাহান। তুষির মতো শান্ত মেয়ে হয় না তিনি। তুষি আমাকে একটুও জ্বালানি, বরং তোমার ভাতিজাই ওর পিছু সারাক্ষণ পড়ে থাকে। মেয়েটাকে এই কাদায় আবার এই দুজনে তর্কাতর্কি শুরু করে দেয়। তুষারের মতো ঘাটতেরাকে একমাত্র তুষি ঠিক করতে পারবে। নূরজাহান ফিক করে হেসে কথাটি বলে। ফোনের ওপাশ থেকে আমিনা বেগমও হেসে দেয়। এরপর আরও নানান কথা দুজনে বলতে থাকে। কেউ কখনো দেখে বলতে পারবে না তারা ভাবি নরদিনী সব সময় একদম দুই বোনের মতো একজন আরেকজনের পাশে থেকেছে। অনেকক্ষণ কথা বলে আমিনা বেগম ফোন রেখে দেয়। নূরজাহান তাকে আশ্বাস দিয়েছে তার আদরের ছোট মেয়েকে তুষার বিকেলেই দিয়ে আসবে। আমিনা বেগম এ কথা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুষি যাওয়ার পর বাড়িটা প্রায় মৃত্যুপুরীর মতো হয়ে গিয়েছে। তুষি থাকলে বাড়ি সবসময় মাথায় করে রাখে, সারাদিন খিলখিল করে হাসে, নয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। নিজের আদরের ভাতিজার জন্য আজ নানা রকম রান্না করবে আমিনা বেগম। নিজে বেড়ে খাইয়ে তবেই তিনি শান্তি পাবে। কত মাস পর ছেলেটা আজ এই বাসায় আসবে ভাবলেই আমিনা বেগমের খুশিকে চোখ দুটো চকমক করে ওঠে। তুষার বাইরে ছিল, তুষিকে পাঠাতে হবে বলে নূরজাহান ফোন করলেন তুষারকে। ফোন দিয়ে বাসায় আসার জন্য তাড়া দিল। ছেলেটা এত বাইরে বাইরে ঘুরে বেড়াবে কেন? কয়েকদিনের জন্য আসে মায়ের কাছে, একটু বুঝতে পারে না? তাই তিনি তুষারকে ইচ্ছে মতো ঝাল দেন। এরপর চিল্লিয়ে বলল, এই তোর সমস্যা কি? বাসে থাকলে কি মন পড়ে ছাই হয়ে যায়? আমার কাছে বসে যে দু চারটা ভালো মন্দ কথা বলবি তাও তো না। যখনই টাঙ্গাইল আসিস সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা বাজি। তুই খালি আজ বাসায় আয়। কী ভেবেছিস বড় হয়ে গেছিস বলে গায়ে হাত তোলা ভুলে গেছি? আজ পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। আয় তুই বাসায়। মায়ের কথায় তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আম্মা জান, রাগ করো কেন? আসছি বাবা, আসছি। এত তাড়া কেন তোমার? আজ আমার বাবার জন্য বেশ কষ্ট হচ্ছে। মানে তোর বাবার জন্য কষ্ট হবে কেন? বাদ দাও আম্মা, কিছু না। আমি আসছি, ফোন রাখো। নূরজাহান ফোন রেখে তুষির রুমে গিয়ে দেখতে পেল উপন্যাসের বই নিয়ে একধারে বসে আছে। তার পাশে বসে নূরজাহান বলে, পাঠ্য বই পড়া বাদ দিয়ে এসব নিয়ে বসে আছিস কেন? আজ তুই এ বাসায় বলে কিছু বললাম না, কিন্তু বাসায় গিয়ে যেন না শুনি তুই ঠিক মতো পড়ছিস না, ফাঁকিবাজি করছিস। রেডি হয়ে নে। একটু আগে তোর মা ফোন করেছিল, যেতে বলেছে। প্রাইভেট কোচিং নাকি বাদ যাচ্ছে। তোর স্যার আমিনাকে ফোন করে বলেছে এখন থেকে নিয়মিত ক্লাসে যেতে। বাসার কথা মনে হতেই চট করে হাতের বইটি পাশে রেখে হালকা দুই ভ্রু কিঞ্চিত করে তুষি বলল, আমি যাব। আম্মু কেমন জানি যাওয়ার কথা আগে বলে রাখতে পারে না। কখন ফোন করেছিল? আর মামা তো বাসায় নেই, কে আমাকে নিয়ে যাবে? কেন তুষার নিয়ে যাবে? আমিও কে ফোন করে আসতে বলেছি। তাছাড়া তোর মাও তুষারের কথা বারবার বলেছিল, তাই ভাবলাম ও নিজেই যা। এখন তোর কি কোনো সমস্যা তুষারের সাথে গেলে? তুষারের কথা শুনে মনে মনে ভীষণ ভালো লাগা কাজ করলো তুষির। তবে এসব কি মুখে বলা যায়? মামির সামনে তুষি কিভাবে বলবে? সে যদি সাথে চায় তবে কোনো সমস্যা নেই, শুধু ওই বনমানুষকে একটু চুপ করে থাকতে বললেই হবে। ফুপির বাড়ি গিয়ে সে তো আবার আহ্লাদি হয়ে যায়, এমনভাবে ফুপিকে পটিয়ে ফেলে যার জন্য তুষির হাজারটা কথা শুনতে হয়। দুই বড় ধরনের বেয়াদব। তুষি মামির দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে উত্তর দেয়, না মামি, সমস্যা হবে কেন? শুধু তোমার ছেলেকে বলে দেবে আমাকে যেন না খেপায়, তাহলে কিন্তু খুন খারাপি কিছু একটা হয়ে যাবে। গাল দুটো ফুটিয়ে ঠোঁট উল্টে কথাটি বলল তুষি। নূরজাহান হেসে উঠে তুষির থুতনিতে দুই আঙুল রেখে বলে, আচ্ছা বলে দেব। তার কি কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে আমার ছেলেকে? তুষি বুঝতে পারলো এবার নূরজাহান মজা নেওয়ার জন্য তুষিকে লজ্জা দেবে। তুষি লজ্জা মুখে কণ্ঠ শক্ত করে জবাব দেয়, মামি তুমি কি যাবে? যাও বলছি। উচ্চস্বরে হেসে নূরজাহান রুম থেকে বের হতে হতে বলে, যাচ্ছি, কিছু বললেই তো নুয়ে পড়িস। বড় হো তাড়াতাড়ি আর আমার কাছে একেবারে চলে আয়। আর যেতে দিচ্ছি বলে ভাবিস না, কয়েকদিন পরেও যেতে দিব। যাওয়ার নাম নিলে একদম দড়ি দিয়ে বেঁধে রাখবো। তুষি মামির কথার আগামাথা না বোঝার কারণে তেমন কোনো পাত্তা দিল না। ব্যাগ বই সব গুছিয়ে রেডি হয়ে নিল। এদিকে তুষার এসে দেখলো তুষি সব কিছু নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এভাবে ওকে দেখে দুভ্রু আপনা আপনি কুচকে গেল। মনে মনে ভাবলো, এই ফপিকা বাচ্চি এভাবে সংসেজে বসে আছে কেন? যাচ্ছে কোথায়? তবে মুখে বলল, কি রে বেয়াদব, কোথায় যাচ্ছিস? নূরজাহান রুম থেকে বের হয়ে তুষির আগেই তুষারের কথায় জবাব দেয়, তোর ফুপি ফোন করেছিল, আজই তুষিকে নিয়ে যেতে বলেছে, তাই তুই এখন ওর সাথে যাবি। তুই নাকি একমাত্র ফুপির কথা মনে করিস না? সেই নিয়েই কত কান্না করেছে আমি না।
তুষার এমন কথায় হা হয়ে যায়, চরম বিস্মিত হয়ে বলে, কি বলো? তসু আজ চলে যাবে? কিন্তু কেন? নূরজাহান হাসে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। হামিদা বেগম হেসে নরম গলায় বলে, কেন রে নানু ভাই, তুষিকে কি সারা জীবন রেখে দিতে চাস? তাহলে তো একটাই উপায়, বিয়ে করে চিরদিনের জন্য নিয়ে আয়। বড়ি, তুমি মুখ বন্ধ করো। পারলে তো তাই করতাম। তুষি মুখ চুপসে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিভাবে পারে এই জঙ্গলি ভূত মুখে লাগামহীন কথা বলতে? এরপর তুষার ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, আয় জলদি, দেরি হয়ে যাবে। গুটি পায়ে নূরজাহান আর হামিদা বেগমকে বিদায় দিয়ে বের হলো। যাওয়ার সময় হামিদা আদর করে বলল, পরের বার এসে যেন তোকে নাতভোর রূপে দেখি, এই বুড়োটার ইচ্ছা পূরণ করিস। তুষি কপট রাগ দেখিয়ে বলে, বাজে কথা বলো না তো নানু, গেলাম আমি। দোয়া করো পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এরপর গাড়িতে উঠে পড়ে তুষি। সিএনজিতে আরও ছেলে আছে বিধায় তুষার পেছনেই বসলো তুষির সাথে। গাড়ি চলছে নিজ গতিতে। তুষি এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই কয়েকদিনে তুষারের সাথে কাটানো দুষ্টু মিষ্টি স্মৃতি। এসব ভাবতে ভাবতে পাশে ফিরে দেখতে পাই তুষার ওর দিকে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় লজ্জায় আবার বাইরে ফিরে তাকায়। হুট করে তুষু অনুভব করে তার কানের কাছে কারো গরম নিঃশ্বাস উপড়ে পড়ছে। ঢোক গেলে ধীরে ধীরে তুষারের দিকে ফিরতেই বাম হাতে শক্ত করে ওর কোমর চেপে ধরল তুষার। এরপর কানে কানে ফিসফিস করে বলে, হুশ, যেভাবে আছিস ওভাবেই থাক, একটু নাড়াচাড়া করবি না। তুষি এভাবে শক্ত হাতের দখলে থাকতে পারছে না। বুক ধরফর করা শুরু হয়ে গেল। নিজের অজান্তেই তুষির বাম হাত কোমরে রাখা তুষারের হাতের ওপর চলে গেল। এবার তুষারকে কিছু বলার আগেই পুনরায় তুষার নরম স্বরে বলে, নানু যা বললে এটা যদি সত্যি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো সুইটহার্ট? সুইটহার্ট কথা শুনে মনে হচ্ছে এই বুঝি তুষি অজ্ঞান হয়ে যাবে। মাথাটা কেমন ঝাঁঝা করছে, কান গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বলে তুষি, ছাড়ো তুষার ভাই, সবাই দেখে ফেলবে। মুহূর্তে চোখ বড় বড় করে তুষার বলে, কি বলিস? সত্যি সবাই দেখে ফেলবে? হায় হায়, দেখো সবাই কিভাবে তুষির ইজ্জত লুটে নিল এক নাদান ছেলে। এমন ঠাট্টাময় কথায় তুষি দাঁত কিরমির করে জোরে তুষারের বাহুতে কিল বসালো। তুষার হেসে কোমর থেকে হাত সরিয়ে বাহুতে জোরে চেপে ধরে একেবারে তুষিকে ওর বুকের ভেতর নিয়ে আসলো। তুষি বেচাই রেখে গেল এই নির্লজ্জ তুষারের কাণ্ড কারখানা দেখে। অথচ তুষারের এসব কোনো ভ্রুক্ষেপ নেই। সামনে তাকিয়ে শক্ত করে বুকে চেপে ওভাবে ধরে রাখলো তুষিকে। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে দিলেই হা হয়ে যাবে। ওরা সন্ধ্যার আগে বাসায় পৌঁছালো। তুষিকে দেখেও আমেনা বেগম তেমন কোনো পাত্তা দিল না। একেবারে তুষারের জন্য পাগল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে শরবত, নাস্তা আরও কত কি আনলেন তার হিসেব নেই। সে পারে না একদম তুষারকে সব কিছু গিলে খাইয়ে দিতে। তুষির মায়ের এমন আধিক্যতায় মেজাজ ভীষণ চটে গেল। যার জন্য এই বাসায় আসলো তারই কোনো পাত্তা নেই। রেগে বোম হয়ে মনে মনে বলল, তুমি আমার মা নও, তুমি আসলে আমার পরম শত্রু। জানো, আমার মিনিটে মিনিটে সন্দেহ হয় আমি কি আসলেই তোমার পেট থেকে হয়েছি নাকি কুড়িয়ে পেয়েছিলে। একবার শুধু এ বাড়ি থেকে যাই আর জীবনেও পা দিব না এ বাসায়। হঠাৎ করে নিজের রুমে গিয়ে খট করে জোরে দরজা বন্ধ করলো। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পেল রিমির সাথে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে তুষার। সব কথার মূল টপিকই হচ্ছে পড়াশোনা। রিমিও মুগ্ধ হয়ে এক এক করে সব কথা গিলে খাচ্ছে। বাপটা এমন যেন রিমি এসএসসি নয়, পারলে পাবলিক ভার্সিটিতে ভর্তির এক্সাম দেবে। তুষি মুখ ভেঙচি কেটে জান্নাতের রুমের দিকে এগিয়ে যেতেই তুষার উচ্চস্বরে বলে, টুসু চুন্নি, তোর মাথায় তো সারাক্ষণ গোবর ঘুরঘুর করে। এই দেখ রিমির মাথা, মনে হয় একদম নিউটনের উত্তরাধিকারী, আর তুই হিরো আলমের উত্তরাধিকারী। আয় আয়, ওর পা ধোয়া পানি খেয়ে যা। এই রিমি, যাও তো বালতি করে তোমার পায়ে পানি নিয়ে আসো। আজ এই বেয়াদবকে আমি খাইয়েই ছাড়বো। রিমি উচ্চস্বরে হেসে উঠল। তুষারও পচাতে পেরে বেশ খুশি। মিটিমিটি ঠোঁট কামড়ে হাসছে তুষার। জান্নাতের রুমে আর যাওয়া হলো না তুষির। রেগে গজগজ করতে করতে তেড়ে এলো ওদের দিকে। আজ তুষারের ঘাট থেকে মুন্ডু আলাদা করে তবে শান্ত হবে তুষি। কে বলবে এই ছেলে ক্ষণে ক্ষণে বেশ রোমান্টিক হয়ে যায়, মুখে মধু ঝরে। আসলে তো সে শয়তানের বড় ভাই, বজ্জাত ছেলে মানুষ। একেবারে মুহূর্তে গিরগিটের মতো রং পাল্টে ফেলে। শয়তানের শয়তান। তুষারের দিকে দৌড়ে আসতেই ওর সামনে বালিশ দিয়ে ঢিল ছুড়ল সে। এরপর দিল এক ভোঁদর। ওর পেছন পেছন তুষিও দৌড়াতে লাগলো আর বলল,
তুষারের বাচ্চা, তোকে আজকে পেলে একদম চিবিয়ে খাবো। শয়তান, তুই আমার সামনে কখনো আসবি না। কুত্তা, সাহস থাকতে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, আজ পাই তোকে। মামার নাম ভুলিয়ে দিব, বলে দিলাম। জঙ্গলি ভূত, যা তুই আফ্রিকার জঙ্গলে। বারবার আমার পেছনে পড়িস কেন? আয় খালি সামনে, তোর মাথার একটা চুলও সাথে থাকবে না, ফাজিল। এদের এমন বাদরামুতে আমেনা বেগম তুষিকে হাজারটা বকা দিল। জান্নাত চিল্লাচিল্লি শুনে বাইরে এসে এই অবস্থা দেখে হেসে ফেলে। রিমি তো হাসতে হাসতে রীতিমতো পেট চেপে ধরেছে। তুষিকে যা খেপিয়ে দিল না তুষার ভাই, বেশ হয়েছে। একসময় তুষারের সাথে না পেরে হাঁপিয়ে নিজের রুমে চলে যায় তুষি। বিছানায় বসে অনবরত হাঁপাচ্ছে সে। তখনই চট করে তুষার এসে সরে ওর সামনে বসলো। এরপর তুষির চোখে চেয়ে কণ্ঠ ক্ষীণ করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।